সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য মেধাবী নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই ২০১৮ সালে প্রধানমন্ত্রীর ফেলোশিপ চালু করেন শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০-র মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। আপনারা যে উন্নয়ন তত্ত্ব এবং গবেষণালব্ধ জ্ঞান অর্জন করবেন তা যেন বাংলাদেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হয়, সেটি প্রধান বিষয়। অন্যের মানবাধিকারের লেন্স দিয়ে প্রকৃত সত্যটি জানা সবসময় সম্ভব নাও হতে পারে। এজন্য প্রয়োজন আত্ম অনুসন্ধান এবং প্রথাগত মূল্যায়নের বাইরে এসে সত্যের অনুসন্ধান। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা রাজনীতি বা সমাজনীতি নিয়ে পড়তে যাচ্ছেন। এই যে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা WMD এর উপস্থিতির কথা বলে 2003 সনে ইরাক আক্রমণ করা হয়, সবার মনে আছে। আমরা সারা বিশ্বের মানুষ তাদেরকে বিশ্বাস করেছি যে সত্যি উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, কেননা যারা এই কথাগুলো বলেছেন তারা শান্তি, গণতন্ত্র আর মানবাধিকারের প্রতিভূ। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার নামে ইরাকে 2 থেকে 2.5 লক্ষ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। পৃথিবী পরে দেখল যে আসলে ইরাক যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরাকের তেল ইন্ডাস্ট্রি দখল এবং ডিফেন্স কন্ট্রাক্ট অর্জন। এই হামলায় নেতৃত্বদানকারী গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়কেরা এখনও সুশাসন এবং মানবাধিকার নিয়ে বক্তব্য দিয়ে থাকেন। চলতি বছর এই ফেলোশিপ জয়ীদের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শমসের সর্দার। নিজ যোগ্যতায় তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন। জীবন গল্পের একটি প্রতিচ্ছবি আমি আপনার নিকট ব্যক্ত করতে চাই। কতটা কষ্টে একটি মানুষ আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারে। 2001 সালে বাবা যখন চাকরি থেকে অবসর নেন, তার 2 বছর পরে আমি সংসারের হাল ধরি। 2 বোন আর ছোট ভাইয়ের স্বপ্ন পূরণে আমি প্রাইভেট পড়ানো শুরু করি। বিজ্ঞান হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও এসএসসি পরীক্ষার ব্যর্থতায় বাবা হতাশ হয়ে পড়েন। কিন্তু আমি যে থেমে থাকা মানুষ নই। ধার করে টাকা নিয়ে এসএসসি পরীক্ষায় আমি উত্তীর্ণ হই। এরপর ব্যাচেলর অফ আর্টসের প্রথম বিভাগ, মাস্টার অফ সোশ্যাল সায়েন্সের প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর ইলেকটিভ ইংরেজি সহ মাস্টার্স, বিএড প্রথম শ্রেণী, জিপিএড, LLB এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমএড সম্পন্ন করি। এর মাঝে ইংরেজি গ্রামারের গবেষণা ও প্রাইভেট পড়িয়ে আমার ছোট ভাইকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি। তাই সিদ্ধান্ত নিয়েছি শিক্ষকতার পেশায় আমার জীবনের শেষ মুহূর্ত কাটিয়ে দেব। 2017 সালের 16 অক্টোবর আমি নিষ্পাপ শিশুদের শিক্ষক হিসাবে সরকারি চাকরিতে যোগদান করি। শিশুদের পড়ানোর কাজটি করতে গিয়ে আমি উপলব্ধি করি সবচেয়ে বেশি মেধাবী হওয়া প্রয়োজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। একজন শিশুকে পড়াতে হলে হতে হয় কবি, লেখক, গায়ক, জানতে হয় অভিনয়, হতে হয় মমতাময়ী ও দেশপ্রেমিক। শিশুর হৃদয়ে স্বপ্নের বীজ বপন করা একজন শিক্ষকের দায়িত্ব। শিশুর সৃজনশীলতা ও প্রতিভা একজন দক্ষ শিক্ষকের পেশনায় জাগ্রত হতে পারে। ব্যর্থ মানুষ ঘুরে দাঁড়াতে পারে শিক্ষকের কণ্ঠে সফলতার গল্প শুনে। ব্রিটিশ কাউন্সিলের অ্যাপটিস এক্সামের মাধ্যমে 13 সপ্তাহের ট্রেনিং শেষে আমি মাস্টার ট্রেইনার ইংলিশ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেই। আমার লেখা গান, কবিতা ও গবেষণার মাধ্যমে 2023 সালে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং ইংরেজি কথা বলা সহজ কৌশল, সিনট্যাক্স উইথ ওয়ার্ডস অ্যান্ড ক্লোবার্টিং লার্নিং স্কুল ইনোভেশন করার কারণে 2024 সালের জেলার শ্রেষ্ঠ ইনোভেটর ভূষিত হই, যা আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। আমাদের দেশের শিশুরা অনেক মেধাবী, তাই শিশুদের উপর গবেষণামূলক শিক্ষা পদ্ধতি, ঝরে পড়া রোধ ও পড়ার আগ্রহকে আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে বিদেশি উচ্চশিক্ষার আমি স্বপ্ন দেখা শুরু করি এবং পৃথিবীর বিশ্ববিখ্যাত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েও আমি আবারও থমকে গেলাম। এই বুঝি আমার স্বপ্ন আবারও হারিয়ে যাবে। তখনই আমার কাছে প্রদীপ হয়ে আসলো প্রধানমন্ত্রী ফেলোশিপ। আমি আত্মবিশ্বাসের সাথে আবেদন করলাম এবং চূড়ান্তভাবে নির্বাচিত হলাম। এই স্বচ্ছতায় আমি আজ শতভাগ নিশ্চিত, দেশপ্রেম ও পড়াশোনা কখনো বৃথা যায় না। আমি প্রধানমন্ত্রীকে এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিটের প্রতি সদস্যকে আবার ধন্যবাদ জানাই যে একজন সহকারী শিক্ষককে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করে হাজারো দেশপ্রেমিকের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও শিশুর উপর গবেষণামূলক অধ্যয়ন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও টেকসই করবে। আজকে শিশুর আগামী তারুণ্য হবে, দেশকে নেতৃত্ব দিবে স্বপ্নময় বঙ্গবন্ধু বাংলাদেশ বিনির্মাণে। তবে শিক্ষক হিসাবে সবার কাছে আমার একটি আকুল আবেদন, আসুন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, দেশকে ভালোবাসি। সবার সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমার বাবা, আমি আপনার সামনে বক্তব্য দিচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেহরক্ষী ছিল বাবা, এবং উনি ভীষণ ভালোবাসে আমাকে। আমার নাম লতিফ সরকার, আমাকে গর্ব। শমসের সর্দারের মতোই 424 জন পিএইচডি এবং স্নাতকোত্তর ফেলোকে এ পর্যন্ত এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। অনুষ্ঠানে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এই ফেলোশিপ চালু করলেও পরবর্তী সরকার তা বন্ধ করে দিয়েছিল। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়ল। আমি ভাবছি আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পন্ন করে আসতে পারি, সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব, একটা ট্রাস্ট ফান্ড করে দেবো, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারে। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথাও জানান সরকার প্রধান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি, বা অন্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5,000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। এটাই তো সব থেকে বড় কথা। টাকা জোগাড় হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। আমি তো শুরু করেছিলাম 2009 বাজেট ছিল মাত্র 68,000 কোটি টাকার। 2008-এ যে বাজেটটা দেওয়া হয়েছিল, আমি সরকার গঠন করার পরে পেয়েছিলাম 68,000 কোটি টাকার বাজেটকে এখন আমরা 7,97,000 কোটি টাকার বাজেট করেছি। তো এত বড় বাজেট যখন দিতে পেরেছি, তখন ওটা আমি জোগাড় করে ফেলবো, অসুবিধা নেই। একটু সময় লাগবে, কিন্তু করব। কিছু আমরা সরকার থেকে দেবো, কিছু আমরা জোগাড় করবো, তাই না? করে ফেলবো। কাজে আমি এভাবে চাই যেটাকে, কারণ আমরা এটাই চাই, যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির পিতা যদি দেশে পাঠিয়ে পিএইচডি করে আনতে পারেন, আমরা এখন পারবো না কেন? সেটাই আমার কথা। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যেন সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন, এক্ষেত্রে তার কাছে সবার আগে বিবেচ্য মুক্তিযোদ্ধাদের সম্মান। কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা, এটা মাথায় রাখতে হবে, জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার, সংসার, বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে
নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।